বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে বুঝতে চাই আমি প্রথমে যে আপনি নির্বাচন দেখেন কিনা। নির্বাচন সংস্কার অনেক কিছু নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, কিন্তু আপনি নিকট ভবিষ্যতে কোনো নির্বাচন দেখেন কি না? ধন্যবাদ আপনাকে। অবশ্য আমি জাতীয় নির্বাচন বলছি, অনেকে স্থানীয় সরকার নির্বাচন চাইছেন, তার আগে আমি সেটা বলছি না। তাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা খুবই আপনি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন যে জাতীয় নির্বাচন কবে। আমরা একটা সময় মনে করেছিলাম যে রাজনীতিবিদরা বোধহয় যা বলে তা করে না, যা করে তা বলে না। আমরা বলতাম 15.5 বছর একটা রাজনৈতিক দল ভীষণভাবে এটা বুঝিয়ে দিয়েছে হাতে কলমে। তো যখন একটা রাজনৈতিক দলের বাইরে একটা সরকার আসলো বা জনগণ তাদেরকে মানে নর্মালি মদত দিল তাদের পক্ষে, তখন আমরা বুঝলাম যে এই সরকারগুলো হতে পারে যে কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে এদের তফাৎটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টকে সব দলগুলো বসে একটা সিলেক্ট করে। এদেরকে হয়তো সব দল বসে নাই, কিন্তু স্টেক হোল্ডাররা, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টেক হোল্ডাররা কেউ বসিয়েছে, কেউ কোনো শব্দ করে নাই। তার মানে মৌনতায় সম্মতির লক্ষণ। তো এই মানুষগুলোর কিন্তু রাজনৈতিক কোনো দল নাই, এটা সত্যি কথা। তো তারা নির্বাচন দিবে। কেয়ারটেকার গভর্নমেন্ট যদি 3 মাসে একটা নির্বাচন দেয়, তো অন্তর্বর্তীকালীন সরকার তো লাইক ওরকমই। তো এটা নর্মাল নিয়মের মধ্যেই পড়ে যে একটা নির্বাচন তারা 3 মাস 5 মাস, বা দেশের অবস্থা খুব খারাপ ছিল, একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেইখানে হয়তো বা 6 মাস 8 মাস হতে পারে। সেই জায়গায় আমরা হঠাৎ তাদের নীরবতা বিএনপি অনেকবার করে যে কয়েকবার ডেকেছে বিএনপিকে সৌজন্য সাক্ষাৎ, এখানে কোনো আলোচনা ছিল না, যেটা বোঝা গেছে। কারণ 20 মিনিট 10 মিনিট 5 মিনিটে কোনো আলোচনা হয় না ভাই, সৌজন্য সাক্ষাৎই হয়। সেইখানে বিএনপি কিন্তু ওইটুকু সময়ের মধ্যে বলেছে, রোড ম্যাপ চেয়েছে, তার যৌক্তিক সময় চেয়েছে, তারা কিন্তু চুপ থেকেছে, বলে নাই কিছুই। আমরা প্রথমেই শুনলাম, জ্ঞাত হলাম যার বলার কথা না উনি বললেন, দেশের কথা বিবেচনা করেই হয়তোবা, আমি ধরে নিলাম হয়তোবা বলছি এই কারণে যে মানুষটাকে আমি যেভাবে জানি, যতটুকু জানি, যে 5 তারিখের আপনার বিজয়টা হয়তো আরও লেন্দি হতো, আরও অনেক জীবন যেত যদি মানুষটা রিস্ক না নিতেন। সে সেনাবাহিনীর প্রধান, উনি ওয়াকুরুজ্জামান, উনি প্রথম বললেন যে 18 মাসে নির্বাচন হবে, 18 মাসের মধ্যে হতে হবে। তো আমরা অনেক কথাই ওনাকে এরকম বোঝানোর চেষ্টা করলাম যে এটা ওনার বলার কথা না, উনি কেন বললেন এই সেই। এখন কথা হচ্ছে তবু তো উনি বলেছেন, কিন্তু বর্তমান সরকার কিন্তু ওইভাবে পিছলে গিয়েছে। জেনারেল ওয়াকুরুজ্জামান কিন্তু কিছুদিন আগেও বলেছেন একই কথার পুনরাবৃত্তি, আমি আগেও বলেছিলাম, এখনো পুনরাবৃত্তি করেছেন। এখন উনি বলেছেন, আর যারা বলেছেন তবে তবে দিয়ে যখন কথা বলছেন তারা, এবং একটা জিনিস অবাক হয়ে গেল যে যখন একটা প্রধান উপদেষ্টার মতো একজন মানুষ ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, সেই মানুষটা যখন একটা কথা বলে, আমরা কিন্তু তার কথাটাকে একটা অনেকটা বেদ বাক্যের মতোই মনে করতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে অতি শিক্ষিত মানুষ নাই, অতি বুদ্ধিমান মানুষ নাই, এইসবের মধ্যে উনি অতীত থেকে মানে অসাধারণের মধ্যে চলে গেছে সারা বিশ্বে। সেই মানুষটা যখন কথা বলেছে আমরা ধরেই নিয়েছিলাম যে তার কথাই এটা ঠিক হবে, কিন্তু তারপরেই যখন পদক্ষেপগুলো আমরা দেখেছি তার এবং তার প্রেস সচিবের কথা বলা, দুইজনের তফাৎ 2 রকম। প্রেস সচিবের তো সাধ্য নাই তার বাইরে কোনো কথা বলে, তো এই কথাগুলো, এবং পরবর্তীতে যখন এই ছাত্ররা সমন্বয়ক জায়গা থেকে দল করলো, বা দল করার আগে তারা যখন উপদেষ্টা প্রতিনিধি, তারা যখন আপনার প্রধান উপদেষ্টা যখন বলে যে ইলেকশন ডিসেম্বর জানুয়ারি অথবা আপনার জুনের মধ্যেই হতে হবে, 2026-এর হবে, চাইলে আরও আগেও হতে পারে, আমি এই ছাড়া কথাগুলোকে মিলাচ্ছি, তখন ওনারা বলেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে এটা, আগে সংস্কার তারপরে নির্বাচন, কিংবা আগে শেখ হাসিনার বিচার, ফাঁসি, কেউ বিচারও বলে না, ফাঁসি তারপরে নির্বাচন।
আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে 2 কলম লেখাপড়া করেছি আমরা এইটুকু বুঝি যে একটা সরকারকে আপনি ফাঁসি দিলেন এটা কোনো মিলিটারি সরকার না যে আপনি সকালবেলা বললেন 1 ঘন্টার মধ্যে ফাঁসি হয়ে গেল। নো, আপনার অনেক প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে যদি আপনি গণতান্ত্রিক সরকারের কথা বলেন। তো তাই না আপনার এই ধরনের কথা বলা মানে কি যে আপনার ওখানে ধোঁয়া সুতরাং ওখানে আগুন, আমি এটাই ধরতে পারি। তাহলে দেখছেন কি আপনি আসলে? আমি এটার প্রেক্ষাপটে সবকিছু মিলে লাইক আপনার একটা নতুন দল হলো, দলের যে নেতা, আমি এখন আর ওদের ছাত্র বলতে রাজি না, তারা দলের নেতা, একটা দল, তারা যে কথাগুলো বলবে ভুলভাল বললেও কিন্তু আমি এখন আর ভুল ধরবো না তাদের, আগে ধরতাম সন্তানের মতো মনে করে। তো তারা যখন বলল যে ফাঁসি তার বিচার কার্যকর করার পরে নির্বাচন, অথবা এত সহজে নির্বাচন না, সংস্কার শেষ করার পরে নির্বাচন করার জন্য সরকার এখনো তৈরি না। এই যে এই কথাগুলো বললে আমার বলার তো আর কিছু থাকে না। আপনি দেখছেন না নির্বাচন? আমি দেখছি না তো, কারণ নির্বাচন আদায় করবার কোনো সক্ষমতাও রাজনৈতিক দলগুলোর বা বিএনপির নাই। রাজনৈতিক দলগুলোর যেমন বিএনপি একা নিজেও পারে, রাজনৈতিক দল সবাইকে নিয়ে পারে, সক্ষমতা আছে, কিন্তু কেন তারা জুজুবুরির ভয় পাচ্ছে আমি জানি না। ওকে, ডক্টর মামুন কোনো ধারণা আছে আপনি দেখতে পান কিনা নির্বাচন একাডেমিশিয়ান হিসেবে? না, ধন্যবাদ জুলি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে প্রশ্নটা একটু অন্যভাবে করলে ভালো। নির্বাচন তো প্রয়োজন। আপনি যখন নির্বাচন দেখতে পাচ্ছেন না, তাহলে উল্টো দিকে আমরা কি দেখছি? হ্যাঁ, দ্রব্যমূল্য বেশ কিছু ইন্ডিকেটরে গত বছরের যে রমজান তার থেকে কিন্তু কিছু দ্রব্যমূল্য স্বস্তিটা আছে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্বস্তি, ইনভেস্টমেন্ট, টোটাল ইকোনমি, যে দিক থেকে আপনি দেখেন না কেন অবস্থা কিন্তু ভালো না। যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বরং খারাপ। হ্যাঁ, ওনারা ব্যক্তিগতভাবে সবাই সফল এই সরকারের, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন বলছেন যে আমি নির্বাচন দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, এই নির্বাচন নিয়েই তো এত ঘটনা, এই ফ্যাসিজমের উৎপত্তি, গোটা কনস্টিটিউশন যেভাবে তৈরি করা হয়েছিল সেটাকে যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সব কিছুর মূলত নির্বাচন। এখন যে নির্বাচনের জন্য রাজনৈতিক দল বা এই শিক্ষার্থীরা পরবর্তীতে এক দফায় গেল, তখন এরকম প্রশ্নের উদ্বেগ হওয়াও কিন্তু এই সরকারের জন্য শোভন বলে আমি একজন শিক্ষক হিসেবে মনে করি না। আর দ্বিতীয় যে জায়গাটি, সেটা হচ্ছে যে যখন এরকম আবার দোলাচল শুরু হবে, যদি এরকম সামাজিক অবস্থা থাকে, সেটা কিন্তু আরও অস্থিতিশীলতা বাড়াবে। গত কয়েকদিন আমাদের ক্যাম্পাস উত্তাল, গত 2 দিন পার্টিকুলারলি। কেন? আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। তার আগে ক্যাম্পাসে রাত 3টায় মিছিল হয়েছে। খুব আশ্চর্যজনকভাবে বাংলাদেশের ইতিহাসে বোধহয় প্রথম আমরা রাতের বেলায় 2-3টের সময়, 1টার সময় দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং দেখছি। এটাও কিন্তু কখনো এটা ঘটেনি। এর মানে কি? আমরা স্বস্তির মধ্যে নেই। যদি হ্যাঁ, কিয়দংশ হয়তো বা সত্য যে যারা পালিয়েছে বা ফ্যাসিস্ট তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাহলে একদিকে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম থাকে, অর্থনীতি যদি, যে কথাটা আমি বললাম যে কোনো ইন্ডিকেটরে আশাব্যঞ্জক নয়, দ্রব্যমূল্যের কিছু অংশ ছাড়া, তাহলে তো আপনাকে নির্বাচনের পথে যেতে হবে। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় আমি খুব আশ্চর্য হচ্ছে, সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আলোচনাটা শুরু করলো, আপা যেটা বললেন যে এই সরকারের যদি অন্যতম একটা ব্যর্থতাই বলি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেই সংযোগটা তৈরি করতে পারেনি। রাজনৈতিক দলগুলো আস্থায় নিলে কিন্তু আজকে হয়তো বা সামাজিক জায়গাটা এটা হতো না। আর ঐক্যমত্য কমিশন একটা তো গেল, একটা জিনিস যে 15 মিনিট করে চা খাওয়ার দাওয়াত দিয়েছে, এবং দাওয়াত দেওয়ার প্রক্রিয়ার মধ্যেও প্রশ্ন রয়েছে। আর জাতীয় ঐক্যমত্য কমিশন বলা হয়েছিল যে ফেব্রুয়ারির মধ্যে আলোচনাটা শুরু করবে। একবার আলোচনা শুরু হয়ে কেন থেমে গেল, এটাও কিন্তু খুব দুঃখজনক। আর একটা জিনিস জিলু ভাই, আমার মনে হয় যে আমরা যেটা খেয়াল করি, মোটা দাগে কিন্তু রাজনৈতিক দলগুলো যে মেজর সংস্কারগুলো দরকার, সেটা একটা কনসেনসাস তৈরি হয়েছে। যেমন বিএনপির 31 দফা বলি, বা তারা প্রত্যেকটা কমিশনে আলাদা করে রিপোর্ট দিয়েছে, সেখানে যে তাদের বক্তব্য, আবার বাম সংগঠনগুলো সহ অন্যান্য রাজনৈতিক দলের যে বক্তব্য, এমনকি নতুন যে রাজনৈতিক দল তাদের যে বক্তব্য, সেটা যদি সারমর্ম আমি বুঝে থাকি, তাহলে কিন্তু একটা মেইন কোন কোন জায়গাগুলোতে সংস্কার দরকার সেটা কিন্তু তৈরি হয়ে আছে। আর দ্বিতীয় আরেকটা জিনিস, আমার এই ন্যারেটিভটা প্রথম থেকে দাঁড় করানো কতটুকু ঠিক হয়েছে আমি জানি না। এখন যদি ইলেকশন দেরি হয়, তখন কিন্তু ইউনূস সাহেবকে এই ব্লেমটা নিতে হবে যে কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার হলে 18 অর্থাৎ জুনে নির্বাচন। এই ন্যারেটিভটা দাঁড় করানোর মাধ্যমে একটা সন্দেহ তৈরি হয়েছিল। এখন যখন আপনি প্রশ্নটা এটা করছেন যে নির্বাচন দেখতে পাই কিনা, এই ন্যারেটিভটা দাঁড় করানোর পেছনে কি
কোনো উদ্দেশ্য ছিল, তখন কিন্তু ওনার যেটা আপাও বলেন, আমিও মনে করি ওনার মতো একজন ব্যক্তি মানে এটা এমন একটা ধারণা যে আসলে বোধহয় রাজনীতিবিদরা সংস্কার চাচ্ছে না। এবং যে ভাষায় বলা হচ্ছে প্রথম মিটিং এর পরে যে ওয়েবসাইটে দেওয়া হবে, সেটা যদিও কোনো রাজনৈতিক দল এটা বিরোধী থাকলে আমি মনে করি যে কোন পার্টি এগ্রি করছে না। একথা তো ঠিক যে রাজনীতিবিদরাও বা রাজনৈতিক দলগুলো আসলে সংস্কার বা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবার ক্ষেত্রে খুব একটা আগ্রহ কখনই সেই অর্থে দেখাননি না। কিন্তু এবারের প্রেক্ষিতে তো ভিন্ন। আপনি ধরেন আপা যেখানে এখানে বসে আছেন, সেই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আছে, সেই অভিযোগ বিএনপির বিরুদ্ধে তোলা যায় যে তারাও যথেষ্ট আন্তরিক ছিলেন না এইসব বিষয়ে। না, কিন্তু এবার যদি প্রেক্ষিতে আপনি দেখেন, এবার তো সবাই মেজর যে জায়গাগুলোতে আমরা সংস্কার চাই, সেটা সংবিধান বলেন, পুলিশ বলেন, নির্বাচন, সেখানে কিন্তু একটা ঐক্য ইতিমধ্যে তৈরি হয়েছে। কিন্তু এই ঐক্যটাকে তো সরকারকে এগিয়ে নিতে হবে, সেখানে দায়িত্বটা সরকারের বেশি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু যখনই একটা কথা দেখি বলে সরকার থেকে কেউ যে ডিসেম্বরে নির্বাচন করব বা মার্চে করব, নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে এক ধরনের ওই বিনি সুতোর মালার মধ্যে বলে দেয় যে আমরা রেডি ডিসেম্বরের জন্য, আমরা বললেই করে ফেলবো। আমার ধারণা জিলু ভাই যে আমি নির্বাচন ডিসেম্বর না নভেম্বর জানি না, বাট আমি নির্বাচন আসলে দেখতে পাই এবং দেখতে চাই। যদি সেটা না হয় তাহলে কাউকে যদি বেনিফিট দেওয়ার জন্য এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা হয় বা দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলা হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যে অ্যাসপিরেশন, এই আন্দোলনের যে অবজেক্টিভ বা জাতির যে আশা, 15-16 বছর ভোট দিতে পারেনি মানুষ, সেটা আমার মনে হয় না মানে আদতে মেনে নেবে। আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনি ওনাকে করেছেন যে রাজনৈতিক দলগুলো সেই শক্তি আছে কিনা। এটা একটু অন্যভাবে বলি আমি, যে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার প্রশ্ন আমরা বলি, কিন্তু নৈতিকতার জায়গায় এবং সামাজিক জায়গাটা কিন্তু আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে নৈতিকতার জায়গাটা তাদের অবস্থানটা কি এবং সামাজিকভাবে আওয়ামী লীগকে মানুষ গ্রহণ করবে কিনা। কেন এটা বললাম, এখন আসি তাহলে বিএনপি পারবে কিনা। আমার ধারণা বিএনপি যদি চায়, আমি কিন্তু প্রশ্নটা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ইকুয়েশন কি হবে বা আওয়ামী লীগ, আমার প্রশ্ন ছিল যে সরকারের কাছে নির্বাচন আদায়ের সক্ষমতা আছে, আমি সেটার দিকে যাচ্ছি জিলু ভাই। তাহলে মানে কি আবার এর বাইরে যেটা আরেকটা ইস্যু আছে সেটা নিয়ে আপনি বলতে পারেন, মিস মনিও হয়তো বলবেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তিনটে প্রধান রাজনীতি, আমি জাতীয় পার্টিকে ওইভাবে বিবেচনার মধ্যে আর নিচ্ছি না, এদের মধ্যকার ইকুয়েশনটা কি হবে? এদের সক্ষতা, সহমর্মিতা, বৈরিতা, বিবাদ কি দাঁড়াবে? এবং এখানে ওই যে ক্ষমা, আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আছে, অনেকে জামাতের ক্ষমা চাওয়ার প্রশ্ন তুলছেন, অনেকে বিএনপির ভুল ত্রুটি নিয়ে আলোচনা করছেন। সব মিলিয়ে সেটা ক্ষমতায় থাকাকালীন কিংবা ক্ষমতার বাইরে থেকেও এখনও নানা ধরনের অভিযোগ আছে, কেউ আবার সেগুলোকে প্রোপাগান্ডাও বলেন। সো এই জায়গায় যে ইভেন আমাদের, যেহেতু আপনি অর্থনীতি নিয়ে কাজ করেন, আপনি যথেষ্ট খোঁজখবর রাখেন ডেভেলপমেন্ট ইস্যুসগুলোতে, আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি ব্যবসায়ীরা, তারাও কিন্তু এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে। সো ট্রুথ, রিকনসিলিয়েশন, এই জায়গাগুলোতে আসলে কোনো মনোযোগ আমরা দেখছি না। আমরা বলছি যে ন্যাশনাল কনসেনসাস কমিশন এটা করা হচ্ছে, কিন্তু কমিশন আসলে কি কাজ করছে এখন পর্যন্ত সেরকম কিছু দৃশ্যমান নয়। আমি দুটো জিনিস বলি, কেন আওয়ামী লীগেরটা বললাম যে তাহলে আপনি যদি বিএনপি নির্বাচন আদায় করতে চায়, আমি মনে করি এটা সম্ভব। কেন বললাম যে আওয়ামী লীগের ওই নৈতিক জায়গাটা নেই যে তারা আবার এটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন চায় বা চায় না এরকম কোনো এই বিষয়ে কোনো বক্তব্যই নাই। নৈতিকতার জায়গাটা এবং সামাজিক বিচারের প্রক্রিয়া না গেলে ভিজিবল না, আওয়ামী লীগ ভিজিবল ডিফিকাল্ট হবে। তাহলে বিএনপি, আমি মনে করি বিএনপি এটা পারে। তাহলে কি গভর্নমেন্ট এটাকে ইনভাইট করছে বিএনপি শক্তি দেখার জন্য? আসি আরেকটা জায়গায়, যে সরকার যদি নির্বাচনটা দেরি করতে পারতো, আপনার সুন্দর একটা শব্দ বলেছেন যে রিকনসিলিয়েশনটা যদি করতে পারতো। তিনটা ছোট ছোট উদাহরণ আপনাকে দিই। আপনি যখন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলন 90-এর পরে কি করেছে, বলা হচ্ছে যে শেখ হাসিনার বিচার করার পরে নির্বাচন হবে, তখন কি করেছিল? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, অর্থাৎ যারা অপরাধ স্বীকার করেছে বা ছোট ছোট অপরাধগুলো, বিচার কিন্তু সবার হয়েছে, করে সেটাকে শেষ করেছে। আর দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অন্য বিচার করা হয়েছে। তো আমাদের এখানে তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে। আবার আন্তর্জাতিক অপরাধ দমন আদালতও যেটা করা হচ্ছে, সেখানে একটা কেসের যদি এরকম হয় যে শেখ হাসিনার একটা কেসের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হলো বা মৃত্যুদণ্ড হলো, তাহলে তো বিচার হয়ে গেল। তো সেটা তো সম্ভব 7, 8, 10 মাসে সম্ভব। তারপরে সেটা তাহলে এগিয়ে নেন। অনেকগুলো ধাপ আছে কিন্তু আমাদের বিচারিক প্রক্রিয়া। আমি বলছি ধরেন 10 মাসে আপনি মানে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত অনেক ধাপ এবং তারপরে রাষ্ট্রপতি পর্যন্ত। এটা আপনি বাংলাদেশের নরমাল কোর্সেও কয়েক বছরের ব্যাপার। মামলার মেরিটগুলো তো জানতে হবে। মামলাটা একটা মামলা ধরেন, একটা মামলা ধরেন, একটা মামলাতে তার সাজা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, একটা মামলায় সাজা হইলে না, ওটা ঠিকছে না, তাহলে ওটা তো সামনে আনা ঠিক না। আমি এটা বলছি। দ্বিতীয়ত দেখেন যে আপনি যদি কলম্বিয়া দেখেন, যে এই যে ফার্ক
বিদ্রোহীদের সঙ্গে যখন কলম্বিয়ার গভর্নমেন্টের চুক্তি হলো, তারপরে কি করেছে তারা, একটা স্পেশাল জুডিশিয়াল কমিশন করছে, তারা দ্রুত বিচারটাকে আগায় নিয়ে গেছে। আমরা তো গভর্নমেন্ট এরকম কিছু দেখছি না। আরও একটা উদাহরণ দেব, যে রুয়ান্ডাতে এই একটা সুন্দর উদাহরণ সৃষ্টি করেছিল। ওরা বলতো যে গাক্কা আদালত, অর্থাৎ 1994-এর দিকে ওরা কি করলো, বললো যে যেহেতু সারা দেশে নানান রকম অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে সম্প্রদায় ভিত্তিক আদালত, যেটা আমরা গ্রাম আদালত বলি আর কি, করে তারা সমাজটাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছিল। তো আমি অর্থনীতির দিকেও দেখছি যে কোনো ওরকম প্রোগ্রেস নাই। আপনি দ্রব্যমূল্যর কিছুটা উদাহরণ আমি দিলাম, রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার দূরত্ব বাড়ছে, আপনি বিচার প্রক্রিয়ার বেশ কিছু উদাহরণ আমি দিলাম। আরও একটা উদাহরণ দিই, এখানে বোধহয় একদিন বলে গেছি আমি, যে সুহার্তোর পতনের পরে ইন্দোনেশিয়া 1 বছরের মধ্যে ইলেকশন করেছে। আমাদের মতো সিচুয়েশনটা ছিল। তারা কি করছিল, যে তাদের যে আপনার সংস্কারগুলোর জন্য একটা ডেডিকেটেড উইং তৈরি করছিল। সেই উইংটা পরবর্তীতে মন্ত্রণালয় হয়েছে, কিন্তু একটা পার্মানেন্ট সংস্কার কমিশন করেছে। এই সংস্কার কমিশনের দায়িত্বটা ছিল যে সবগুলো পলিটিক্যাল পার্টি থেকে ইন্দোনেশিয়ার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো একটা তালিকা নির্ধারণ করে সবগুলো পলিটিক্যাল পার্টিকে একসঙ্গে তারা এনেছিল 9 মাসের মধ্যে। 9 মাসের মধ্যে আনার কারণে কিন্তু একটা ভঙ্গুর সমাজে 1 বছর পরে নির্বাচন সম্ভব হয়েছিল, 1 বছরের মাথায়। তো সে ধরনের কোনো উদ্যোগ তো নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন একটা বড় গ্যাপ, সেটা হচ্ছে যে আপনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে করেছেন, যদি একজন সহকারী উনি নিয়েছেন, কিন্তু এটা তো ওনার পক্ষে ডিফিকাল্ট যে কন্টিনিউয়াসলি, এবং এই আলাপগুলো আমার ধারণা 15 দিন থেকে 1 মাসের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা সম্ভব। তো আপনার ওই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে এগুলো ভিজিবল না দেখলে, যদিও আমি ইলেকশন দেখতে চাই, কিন্তু এই প্রশ্নটা সামনে আরো চান কিনা সেই প্রশ্ন করি আমি, যে দেখতে পাচ্ছেন কিনা আপাতত এই ইস্যুগুলোতে দেখা যাচ্ছে না, মানে এখনো সন্দেহ রয়েছে, দেখা যাচ্ছে না। নীলুফার চৌধুরী মনি, দেখেন নির্বাচনে নভেম্বরে আপনার মধ্যে নির্বাচন, আমি একটা জায়গা যাই যেটুকু জানি, আমার রাডার যেটুকু বলে নির্বাচন হতেই হবে নভেম্বরের মধ্যে। যদি না হয়, রাডার কত শক্তিশালী? না, শক্তিশালী না, আমি সূত্রের কথা বলছি, ফর্মুলার কথা বলছি। সেটা হলো যে জাতিসংঘে যে আমাদের শান্তিরক্ষী বাহিনীরা কাজ করে, এদের কিন্তু পরিমাণে অনেক, এরা কিন্তু একদম কম না, এবং এরা কিন্তু সৎ পথে যারা কোটি টাকা, 2 কোটি টাকা, 1.5 কোটি টাকা ইনকাম করে নিয়ে আসে, যেটা বাংলাদেশে কখনোই সম্ভব না, অসৎ পথেও সম্ভব না। তো এই জায়গাটা, এটা কিন্তু আমাদের বিদেশি একটা বৈদেশিক মুদ্রা বলতে পারি আমরা। তো সেই জায়গায় তো কিন্তু নভেম্বরের মধ্যে যদি নির্বাচন, ইলেক্টেড গভর্নমেন্ট না হয়, তাহলে কিন্তু জাতিসংঘ এদেরকে নিবে না। সেটা আপনি এই ইনফরমেশন কোথায় আপনার? এটা আমার যতটুকু আমার যদি ভুল না হয়, আমার যদি ভুল না হয়, আপনি এটার খবর নিয়ে নভেম্বর, যে কারণে সেনাবাহিনী উনি কিন্তু ওই কথাটা বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে। ওনার তো নিজের ব্যক্তিগত স্বার্থ নাই, দেশের স্বার্থই স্বার্থ। সেই হিসেবে আমার কাছে যেটুকু, আমি কেন বলেছেন, আমি কয়েকটা খোঁজ নিতে গিয়ে আমার কাছে এটা মনে হয়েছে যে জাতিসংঘের তারা কিন্তু কোনো এই অনির্বাচিত দেশগুলো থেকে কাউকে নেন না। তো বাংলাদেশের যে সিচুয়েশনটা ছিল, সেই সিচুয়েশন কভার করার জন্য যতটুকু সময় দরকার, যেটা তাদের সূত্রের মধ্যে এটা গেল। তো এখন নির্বাচনটা আপনি যে কথাটা বলছিলেন যে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের সখ্যতা বৈরিতার যে অবস্থাটা, আপনার আওয়ামী লীগের আজকে পর্যন্ত কথা যেটা হয়েছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এই সরকারই একবার নিষিদ্ধ করে দিচ্ছে, এই সরকারই আবার নিজেই বলছে, অথচ এটা কিন্তু আইনের মারপ্যাচের মধ্যে যাওয়ার কথা ছিল না। আপনার মুখ দিয়ে আপনি বলেন, তাহলে তো আপনি স্বৈরাচারের দূষরই হয়ে গেলেন। আমিও তাই, একই কাজ করলেন। তো যে কাজটা আওয়ামী লীগ করেছিল, জামাতকে বাতিল করে, সেই একই কাজ আপনারা হুট করে কোনো আইনের গতিতে চলতে দেন, আইনের শ্রদ্ধা আমাদের থাকুক, আমরা যেটাই করব সেটা টার্গেট নিয়েই আমরা কাজ করি। কিন্তু আমাদের মুখ এত পাতলা হলে তো চলবে না। রাষ্ট্র যারা চালায় তাদের মুখটার তো একটু বাউন্ডারি থাকা দরকার। সেইখানে সখ্যতা বৈরিতার একটা জায়গায় আমি বলতে পারি যে এইখানে জামাত একটা ফ্যাক্টর। কেমন ফ্যাক্টর? জামাত কখনো নিজে একা ইলেকশন করে জিতে নেয়, হারে নাই। যে কটা সিট যে এই স্বাধীনতার পরে তারা পেয়েছে, কারণ না কারোর সাথে সখ্যতা করেই তাদের পেতে হয়েছে, আমার ভুল না হলে। তো সেইখানে জামাত এককভাবে, জামাতের যদি সর্বোচ্চ ওই ফেসবুক, টুইটারে আপনার কত একদম ভাসানো যায়, সেটা দিয়ে কিন্তু ভোট ডিপেন্ড করে না। ওই অলিমুদ্দিনের ছেলে সলিমুদ্দিন, সে কিন্তু ফেসবুক দেখে আপনার ভোট দিবে না। সে তার এরিয়া দেখে, তার আপনার এনভায়রনমেন্ট দেখে সে ভোট দিবে। কাকে দিলে সে ওইখানে ভালো থাকবে, তার স্বার্থ বিবেচিত হবে। তো
তো সেইখানে জামাত কিন্তু একক ইলেকশন করতে পারবে না। জামাত এইখানে একটা হিসাব করছে, জামাত এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরের দিন থেকেই জামাত কিন্তু ভুল পাল্টে ফেলেছে, রাতারাতি বিএনপিকে শত্রুতে পরিণত করে ফেলেছে। সে নিজেই একা একাই কথা বলছে। তো সেইখানে সে বিএনপির সাথে না যেতে চাওয়ার জন্য সে হয়তো চিন্তা করবে আওয়ামী লীগকে যদি কোনোভাবে ইলেকশন থেকে দূরে রাখা যায়, আওয়ামী লীগের ভোটগুলো যদি আমরা নিতে পারি, এই যে আওয়ামী লীগের ভোটগুলো দেখেন আবারও কিন্তু জঘন্য রাজনীতিটাই শুরু হলো। যে রাজনীতি আওয়ামী লীগ 15-15.5 বছর করেছে সমস্ত বাংলাদেশের সাথে, সেই আওয়ামী লীগের ভোট আবার এমনও হতে পারে, বিএনপিও ওই চিন্তা করতে পারে যে আওয়ামী লীগের সহজে ছেড়ে দিল তো জামাতে এই ভোটগুলো নিয়ে তো জামাতের কতগুলো এমপি হয়ে যাবে, কারণ ভোট তো কাউকে না কাউকে দিবেই। তো এই হিসাবটা, এই টানাপোড়েনটা কিন্তু এই মুহূর্তে অনেক বড় একটা কিছু। এবং জামাত নিজে ইলেকশন চাচ্ছে না এই মুহূর্তে, কারণ যত দেরি হয় জামাতের তো ক্ষতি হচ্ছে না। আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে, আপনার সচিব থেকে শুরু করে, তাদের যে কয়টা আপনার কুমিরের সন্তান আছে, বাচ্চা আছে, ওগুলারই ঘুরায় বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় তারা নিয়ে গেছে। এটা এরকম না যে অন্য রাজনৈতিক দলগুলোর মতো ছোটোখাটো একটা দোকানে গিয়া ধাক্কা দেওয়া, একটা গাছের মধ্যে গিয়া বাড়ি দেওয়া, তা তো তারা দেয় না। তারা সব ক্ষেত্রে, আপনার বলেন ব্যাংক বলেন, আপনার হাসপাতাল বলেন, আপনার বড় বড় বাস লাইন বলেন, বা এরকম অনেক কিছু বাংলাদেশের যেগুলো চালিকা শক্তি, সেইখানে তাদের অবারিত ক্ষমতা প্রদর্শন করছে তারা। এবং কখনো তারা বৈষম্যদের সঙ্গে নিয়ে তারা কাজ করছে, কখনো সরকারকে সরাসরি তারা সঙ্গে নিয়ে কাজ করছে, কখনো তারা বিএনপিকে বিপক্ষে ঠেলে দিয়ে তারা কাজ করছে। এই যে এত কিছু করছে, যে কারণে আমার কাছে আবারও মনে হয় যে সেনাবাহিনীর প্রধান যে কথাটা বলছিল যে আপনারা যদি কাদা ছোড়াছুড়ি করেন তাহলে দেশটা কিন্তু খুব খারাপের দিকে, দেশের সার্বভৌমত্ব কিন্তু হুমকির মুখে দাঁড়াবে। এই যে আমরা 15-20 বছরে, 18 বছরে আমরা শিখতে পারলাম না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোষ। আমরা শিখতে পারলাম না শুধুমাত্র আমাদের সামান্য স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ না, আপনার রাষ্ট্রের কোনো সেক্টরের স্বার্থ না, শুধুমাত্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ আপনার ধর্মকে হাতিয়ার করছে, কেউ আপনার শক্তিকে হাতিয়ার করছে, কেউ আপনার যা পাচ্ছে সেটাকেই হাতিয়ার করছে। এইভাবে একটা দেশে আপনার নির্বাচন দিলেই বা কতটুকু আপনার কার্যকর হবে, এবং সেটার সঙ্গে আরও একটা জিনিস জড়িত, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটার সঙ্গে আপনার দেশের যে মব জাস্টিসটা যে চালু হয়ে গেছে, এই যে শত শত মানুষ কিন্তু অলরেডি মব জাস্টিসের শিকার হচ্ছে, সেই শিকারে এটাও কিন্তু নির্বাচনের মধ্যে একটা বড় এফেক্ট পড়বে। তো এইটার জন্য সব কিছুর জন্য দায়ী যে সরকারটা জেনে বুঝে দায়িত্ব নিয়েছে, অথচ কাজ করতে পারছে না, দায়িত্ব ফেলে দিচ্ছে না। যে কথাটা মামুন বললেন যে রাত 3টার সময় যখন আপনার প্রেস কনফারেন্স ডাকে একজন উপদেষ্টা, তাও আবার সেই উপদেষ্টা না, হোম উপদেষ্টা, যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেকে যতই আপনার বলার চেষ্টা করুক যে রাষ্ট্র আগের চেয়ে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা আগের চেয়ে উন্নত, কিন্তু আমি যদি পরক্ষণেই দেখি আইজিপি কি বলেছে, আইজিপি যখন বলে ওই একই সময়ে যে দেশের অবস্থা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কার কথাটা ধরব? ধন্যবাদ ডক্টর মামুন। না, আমি আরেকটা জিনিস যেভাবে যোগ করি সেটা হচ্ছে যে ওই আপার এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, আলোচনা হওয়া দরকার, খুব ভালো একটা পয়েন্ট। আমি একটু পরে যেতাম, উনি সামনে নিয়ে এসেছেন যে আপনি নির্বাচন করতে চান, তার পূর্ব শর্ত একটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখানে আমি জাস্ট আরেকটা প্রশ্ন, এই মতামতটা আপনাকে চাইব। আরেকটা ন্যারেটিভ এখন কেউ হাজির করবার চেষ্টা করছেন যে ভারত যেহেতু বলছে যে তারা নির্বাচিত সরকার চায়, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, বিএনপিও নির্বাচন চাইছে, তো ভারত এবং বিএনপিকে এক করে বলা হচ্ছে যে এই হচ্ছে বিএনপি আবার ওই আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে, আবার ভারতের কাছে দেশ বিক্রি করে দিবে, মানে এরকম একটা ন্যারেটিভও এখন অনেকে হাজির করবার চেষ্টা করছে। আমি এটা মোটেও এই ন্যারেটিভ অ্যাকসেপ্টেবল না, কারণ হচ্ছে যে আমাদের যত উন্নয়ন সহযোগী, সেটা এইডের ক্ষেত্রে হোক বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক, সবাই কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট চায়, পলিটিক্যাল গভর্নমেন্ট চায়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং এটা চিপ আর্গুমেন্ট যে বিএনপি নির্বাচন চাচ্ছে, ইন্ডিয়াও চাচ্ছে, বিএনপি একরকম, এটা কোনো একাডেমিক্যালি পলিটিক্যাল একটা ডায়ালগ বা স্টেটমেন্ট হতে পারে, একটা স্টেটমেন্ট, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। যে জায়গাটা আমি যেতে চাচ্ছিলাম জিলু ভাই, সেটা হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের কি বলবো যে অপারঙ্গমতার কারণে মব জাস্টিস যেভাবে বাংলাদেশে যাচ্ছে, এটা কিন্তু অনেক
আমি বলছি না যে আশঙ্কার মধ্যে পড়ছি, হয়তো বা কিছুদিন পর আশঙ্কাজনক একটা জায়গা তৈরি হবে যে আদৌ কি আমরা মব জাস্টিস থেকে বেরোতে পারবো কিনা, এবং অকার্যকর রাষ্ট্র এই মুহূর্তে আমি এটা বলছি না, বাট যদি আমি এই মুহূর্তে থামাতে না পারি আলটিমেটলি কিন্তু সেখানে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, এ দেশের কোনো অঞ্চলে, কোনো গ্রামে, কোনো বাজারে, কোনো ঘাটে একজন মেয়ের ওড়না নিয়ে কোনো সভ্য সমাজে কেউ কথা বলবে, এত বাজে কথা, এবং তাকে ছাড়ানোর জন্য সারা রাত থানায় এ ধরনের অবস্থান গ্রহণ করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, এটা কিন্তু কোনো সভ্য সমাজের কোনো অ্যাকসেপ্টেবল না। একটা জিনিস খুব ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে, যারাই আজকে তৃতীয় মাত্রা দেখছেন, ধর্মটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়, কেউ পালন করবে কি করবে না। পোশাক পরিচ্ছদ একটা ব্যক্তিগত বিষয়, কে কীভাবে পোশাক পরবে। ধর্ম আপনি কাউকে চাপিয়ে দিতে পারবেন না, কোনো ধর্ম বলে না আপনি কাউকে চাপিয়ে দেবেন, এটা কিন্তু ইসলাম তো বলেই না, বলে না। অন্যদিকে দেখেন যে যখন আপনি এই দিকে বলছেন, আপনি গত কয়েকদিন আমাদের বিশ্ববিদ্যালয় উত্তাল, আমি বললাম কয়েকটা ডেটা আপনাকে দিই যে আইন সালিসি কেন্দ্রের হিসাব অনুযায়ী গত জানুয়ারি মাসে রেপ হয়েছে 40টা সারা দেশে, এবং সেখানে কিন্তু হয়তো বা ওই মবের ভয়ে মামলা হয়নি 10টা, অর্থাৎ 39টার মধ্যে 10টা কোনো মামলাই হয়নি ইয়ার মধ্যে। আপনি আজকে একটা বিশৃঙ্খল সমাজের মধ্যে আপনি বাস করছেন। হ্যাঁ, একটা কথা বলা হচ্ছে যে ফেসিস্টরা এটাকে এটাকে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, ইনভেস্ট করছে, কিন্তু আপনার তো দায়িত্ব সেটাকে করা। হ্যাঁ, পুলিশ একটা ভালনারেবল পুলিশ এখন আছে আমাদের, তারাও কাভার করতে হবে, তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে। আবার ট্রান্সফারের কারণে পুলিশের কিছু সমস্যা আছে, কিন্তু আপনি তো মব জাস্টিসকে এই ঘটনাটার পর আপনি কী ব্যবস্থা নিয়েছেন? আমরা তো এরকম কিছু দেখছি না। তারপর যে কথাটা বললেন, যদি এরকম মব জাস্টিস চলতে থাকে তাহলে তো আপনি ইলেকশনই করতে পারবেন না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কোনো কোনো রাজনৈতিক দলের তাদের শক্তি এমনও হতে পারে, কোনো কোনো সিটে সেটা বিএনপি হতে পারে, যে আপনি ইলেকশনটা করতেই পাচ্ছেন না, যদি তারা মেজরিটি, আমরা এক্সপেক্ট করছি যে বিএনপি মেজরিটি আসনে আসবে, যদি এরকম শুরু হয় যে তারা মব জাস্টিসের মাধ্যমে সেন্টার দখল করছে, এটা একটা নতুন জিনিস তৈরি হবে। তাহলে যে আপনি মানে কথাটা হচ্ছে যে আপনি যত রাজনৈতিক কাঠামোর দিকে যত দ্রুত এখন আমরা ফিরতে পারবো তত মঙ্গল। আরেকটা কথা বলি, দেখেন যে আপনি যখন বলছেন যে আপনি দেশে একটা স্থিতিশীলতা এনে তারপরে নির্বাচনে যাবেন, 2 দিন আগে আমি নাহিদের প্রতি আমার স্নেহ রেখেই বলছি যে 3 দিন আগেই নাহিদ এই গভর্নমেন্টের অংশ ছিল, এখন সে বেরোয় এসে 3 দিন 15 দিনও হয়নি, বলছে যে সরকার এটা তো খুব একেবারে ছেলে খেলা হয়ে গেল। আর আপা যেটা বললেন, পার্টি করার আগ পর্যন্ত ওরা আমাদের জুলাইয়ের হিরো ছিল। আমি নাহিদকে রিকোয়েস্ট করবো যে তোমরা যখন এখন কথা বলবে, কথাগুলো তোমাদের ফোরামে আলোচনা হতে হবে, তারপরে কোন কথাটা কে বলবো বুঝে শুনে কথা বলতে হবে। কারণ এদের একটা প্রবলেমটা হচ্ছে যে স্ট্রাকচারাল একটা ইস্যু আছে, এটা হায়ারার্কিয়াল সোসাইটিতে তরুণরা দল করেছে, আমার শুভকামনা তাদের রইল, কিন্তু একটা হায়ারার্কিয়াল সোসাইটিতে আপনি মানুষ দেখতে চায় যে আপনাদের মুরব্বী কে আছে, কোন প্রফেশনের কতজন আছে, এটা কিন্তু ইনক্লুসিভ একটা স্ট্রাকচার এদের হয়নি, এটা একটা চ্যালেঞ্জ। আর যদি বক্তব্য এরকম হতে থাকে তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। আমার বরং এই ধরনের বক্তব্য না দিয়ে আমার যেটা চাওয়া হবে সরকারের কাছে, নতুন দলের কাছে, সব দলের কাছে, যে আমরা কীভাবে দ্রুত নির্বাচন করতে পারি সেই প্রক্রিয়াটা শুরু করা, এবং সেখানে কিন্তু প্রথম দায়িত্বটা নিতে হবে সরকারকে। রোড ম্যাপ না হলেও সরকারের উচিত ঐক্যমত্য কমিশনকে আরও অ্যাক্টিভ করে আগামী 1-2 মাসের মধ্যে, যেটা আমি একটু আগে বললাম, সংস্কারের বেসিক জায়গাগুলো সবাই এগ্রি করছে এখন, সেটাকে নিশ্চিত করে নির্বাচনী রোড ম্যাপ করে। যদি না হয় তাহলে একদিকে যেমন সামাজিক অস্থিতিশীলতা, দ্রব্যমূল্য, অর্থনীতি, উন্নয়ন সহযোগী, জাতিসংঘের কথা আপা বললেন, মব জাস্টিস, সব কিছু মিলে কিন্তু যেন একটা কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করতে গিয়ে এরকম একটা ক্যাবিনেট যারা সবাই রেসপেক্টফুল, ক্যাপেবল, তারা যেন নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে নিজে না যান যে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না যদি নির্বাচন ডিলে হয়, ওইদিকে কিন্তু পরিস্থিতিটা চলে যাবে। আরও একটা জিনিস বলি, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, শর্ট করতে হবে, যে স্টুডেন্টদের কিন্তু এখন রাজনীতি সচেতন নতুন করে হয়েছে, অনেক স্বপ্ন তারা দেখছে, কিন্তু ক্লাসে ফিরতে হবে, পরীক্ষায় ফিরতে হবে। লং রানে এরা তো আমাদের ইকোনমির ব্যাকবোন, এরা তো আমাদের হিউম্যান রিসোর্স, তারা যদি এরকম আন্দোলনেই থাকতে থাকে তাহলে কিন্তু দেশের লং রানে পরিবার, অর্থনীতি, আমাদের দেশ, আমাদের জাতি কিন্তু অনেক ক্ষতির মধ্য দিয়ে যাবে, এবং নির্বাচন যত দ্রুত হবে এটাও কিন্তু কাউন্টার করা যাবে। ফাইনাল রাউন্ড, নীলুফার চৌধুরী মনি। দেখেন, এই সরকারের সঙ্গে আমার কেন জানি মনে হয় আগের সরকার, পতিত সরকার, স্বৈরাচার সরকার, হায়না সরকার। আমি জাস্ট আরেকটা প্রশ্ন, যেহেতু আপনারা কিছুটা ইঙ্গিত করেছেন যে বিগত 15 বছর, তার আগেও কিছুটা হয়তো মানুষ একটা ভয়ের আবহ, ভয় সংস্কৃতির মধ্যে ছিল, এই এজেন্সির ভয়, ওই এজেন্সির ভয়, গুমের ভয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভয়, কিন্তু এখনো মানুষ কিন্তু এক ধরনের ভয়ের আবহের মধ্যে আছে, এবং এই ভয়টা আবার একটা অন্য রকমের ইনফর্মাল
ভয়, যেটা যে কোথায় কখন রাস্তাঘাটে মব জাস্টিস। আগে সাদা পোশাক পরা কেউ তুলে নিয়ে যেত, সেটা ভয় যে তারা স্বীকার না করলে আমার সন্তানটা গুম হয়ে গেল। আর এখন যেটা হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি দেখি গাছের মগ ডালে একটা মানুষকে ঝুলিয়ে রাখা হয়, ঝুলিয়ে রাখা, আত্মহত্যা করারও তো একটা জায়গা থাকে, ওই জায়গায় তাকে গিয়ে আত্মহত্যা করতে হবে কেন? এবং দেখেই বোঝা যায় যাকে নামাইতে এত কষ্ট সে উঠলো কিভাবে ওইভাবে। তা এই যে এই জায়গাগুলা, এই আগেও ভয় ছিল, আপনি যেটা বললেন এখনও ভয়, এখনের ভয়ের কোনো বাপমা নাই। আগে যেমন গুম হলে বলা হতো না যে আমার সন্তানটা মারা গেল, কবে মারা গেল আমি তো জানলামই না, আমি তার মৃত্যুবার্ষিকী পালন করতে পারবো না, ব্যাংকে কোনো টাকা পয়সা থাকলে তুলতে পারবো না। এখন তো আরও খারাপ অবস্থা, কারণ মবে কোথায় কোনখানে কে কি হচ্ছে কেউ কেউ বুঝতে পারছে না। অপমান অসম্মান সেই জায়গায় কে কারো যে ওখানে, যেটা আমাদের শিক্ষক বলল, মামুন সাহেব বললেন যে ক্লাসে ফিরতে হবে। ৭১-এ আমাদের সন্তানরাই, আমাদের বাবা চাচারাই যুদ্ধ করেছে, সেই যুদ্ধে কিন্তু তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে তাদের বই খাতায় ফেরত গিয়েছে। তারাই আবার 10 বছর পরে এই দেশের কর্ণধার হয়েছে রাজনীতি করে, কিন্তু ওই টাইমটাই হয় নাই। ভাষা আন্দোলন ঠিক একই অবস্থা হয়েছে, 90-এ একই অবস্থা হয়েছে, আমরাও 90-এ ছিলাম, আমরাও ফেরত গিয়েছি। তো এখন কি হইলো যে এই পোলাপান বাচ্চা বাচ্চা সন্তানরা বলল যে এই দেশ আমরা স্বাধীন করেছি। এই যে সামনের সারিতে আমি যদি দাবা খেলা খেলি, সামনের সারিতে থাকে সৈনিক, মারা গেলেও সৈনিক আগে যায়, যারা পেছনের সারিতে থাকে এখনও কি মাস্টার মাইন্ড আমরা ধরতে পেরেছি? পারিনি। আমরা হয়তো অনুমান করতে পারি, কিন্তু আমরা চিফ অ্যাডভাইজারের মতো বলতে পারি না অমুক মাস্টার মাইন্ড তমুক মাস্টার মাইন্ড, আবার উল্টাও দিতে পারি না। সেইখানে ক্লাসে ফিরে না যে তাদের যা হয়েছে, ওই যে নাহিদ যেটা বলছে, কয়দিন আগে 3-7 দিন আগে সে ছিল সরকারে, তখন সরকার একরকম ছিল, এখন সরকার খারাপ হয়ে গেছে। তো এরা তো বাস্তবতাই বুঝে না, বাস্তবতা বুঝার এদের ক্ষমতাই ছিল না। কারণ সংসার পালার জন্য, অনাগত ভবিষ্যৎকে উদ্ধার করার জন্য, বিয়ে করে সংসার করে বাচ্চা কাচ্চার বাবা মা হওয়ার জন্য তাদের একটা চাকরির দরকার ছিল। সেই চাকরির কোটা পূরণের জন্য তাদের আন্দোলন ছিল। সেই কোটা পূরণের আন্দোলন করতে করতে তারা রাষ্ট্রের মালিক হয়ে গেছে। তো তারা যদি রাষ্ট্রের মালিক হয়, 2 দিন পরে তারাই হবে আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু এখনই যখন আজকের সন্তান আজকের ভবিষ্যৎ, তাহলে গুণীজনরা বলতো, আজকের সন্তান আগামী দিন বলতো না। তাহলে এখন হওয়ার জন্য তাদের যে অভিজ্ঞতা, তাদের যে দূরদর্শিতা, তাদের যে শ্রম, মেধা, মনন, এগুলো কিছুই থাকছে না। তো না থাকার পরে ওইখানে শূন্য থেকে শুধু শূন্যই জন্মায়। শূন্যের ডানে যদি কোনো কিছু না থাকে তাহলে আর কিছু হয় না। তো এই সন্তানগুলো আজকে আন্দোলন শিখে গেছে, তারা প্রত্যেককে অপমান করা শিখে গেছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ যা বলে তাতে মনে হয় যে এই বাংলাদেশের চেয়ে আগের বাংলাদেশই বোধহয় ভালো ছিল। মানে আমি এই আগের বাংলাদেশ মানে ৭১-এর আগের বলতেছি, যে আমার সন্তান ঈশ্বরী পাটনির মতো দুধে ভাতে থাকার জন্য আমি একটা দেশ স্বাধীন করেছি। সেই সন্তান মুখ তুলে কথা বলবে এইভাবে, খাওয়ার আগে, মানুষ হওয়ার আগে কথা বলবে এরকম করে বাবা মাকে, সেটার জন্য কিন্তু সন্তান মানুষ করি নাই। সো এই সন্তানদেরকে যারা নষ্ট করছে আজকে পিছনে মাস্টার মাইন্ড সেজে, তাদেরও কিন্তু সময় আসছে, তাদেরও ওপেন হওয়া কেবল হচ্ছে, তাদেরও কিন্তু এটার জন্য পাই হিসাব দিতে হবে। শেখ হাসিনার যখন এই দেশে হিসাব দিতে হয়েছে, সো যারাই যাই করুক, শেখ হাসিনার তো একটা CSRS ছিল, তার বাপ শেখ মুজিব ছিল, তার একটা আওয়ামী লীগ ছিল, তার এবং 10টা হুন্ডা 20টা গুন্ডা ছিল। এদের কিন্তু তা নাই। এরা যে কাক হয়ে কুকিলের বাচ্চাদেরকে মানুষ করে করে ছেড়ে দিয়েছে, কুকিলের বাচ্চা নিজেকে এখন প্রশ্ন করতে পারে না, আমি জামাত না আমি বৈষম্য, না আমি সমন্বয়, না আমি কি জানি বলে নাগরিক। তারা এখন নিজেকেই প্রশ্ন করতে পারে না। 2 দিন পরে তারা কি করবে? যখন তারা তাদের আমসালা দুইটাই চলে যাবে, তখন কিন্তু ওই মাস্টার মাইন্ডদের খবর হয়ে যাবে। ডক্টর মামুন, খুব ছোট্ট করে, আমার হাতে খুব বেশি সময় নেই। একটা হচ্ছে যে নতুন দাবি, যে কারণে আশঙ্কাটা তৈরি হচ্ছে যে আমাদের নতুন দলের কাছ থেকে আমরা কয়েক ধরনের বক্তব্য, সেকেন্ড রিপাবলিক, বিচার এবং নতুন সংবিধান। আপনার আগের একটা জিনিস খুব সুন্দরভাবে নিয়ে এসেছিলেন, আমার উচিত ছিল রিয়াক্ট করা। সংক্ষেপে বলি যে একটা সন্দেহ কিন্তু মানুষের মধ্যে আছে, যেটা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে ওই বক্তব্যটা হাজির করতে হবে এবং কনফার্ম করতে হবে যে না, 90-এর ক্ষেত্রে 3 দলের যে ঐক্য ছিল, ডিক্লারেশন সেটা হয় নাই। এরপরে যে তত মাঝখানে যে 6 থেকে 9 যে সরকার ছিল, 150টার মতো অধ্যাদেশ, মাত্র 72টা অ্যাকসেপ্টেড হয়েছে, বাকিগুলো হয়নি। অনেক সুন্দর সুন্দর দিয়েছিল। এই বক্তব্যটা ক্লিয়ার করা উচিত যে আমরা এই সংস্কারগুলো আমরা চাই এবং এটা আমরা করব।
এটা কনফার্ম করা উচিত। দ্বিতীয় হচ্ছে যে এই ধরনের বিএনপি সহ সব রাজনৈতিক দল, কিন্তু তাদের তো আবার নিজস্ব সংস্কারের না প্রোগ্রাম আছে, কিন্তু সেটা তো খুব কাছাকাছি মানুষের যে চাওয়া সেটা কাছাকাছি মানে সেটা কনফার্ম করে যে আমরা এই সংস্কারগুলো করব। দ্বিতীয় হচ্ছে যে এই ধরনের বক্তব্য যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করে সে ধরনের বক্তব্য না দিয়ে বরং এই নতুন দলটির উচিত হবে নির্বাচনকে আলিঙ্গন করা, এই ধরনের বক্তব্য না নিয়ে মাঠে যাওয়া। অনেক বড় দেশ, অনেকগুলো গ্রাম, অনেকগুলো থানা, জেলা, এগুলোতে কমিটি করা, জনগণের কাছে দ্রুত যাওয়া, কিন্তু এভাবে টাইম বাই করলে তাদের জন্য মঙ্গলজনক হবে না। সর্বশেষ আরেকটি কথা আমি বলি, সেটা হচ্ছে যে আসলে এত কথা আমরা সংস্কারের কথা কেন বলছি, যে দলগুলোর মধ্যে এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পরিবর্তন আসা দরকার। সেখানে কিছু কিছু জায়গায় কিন্তু মানুষের মনে এখনো সন্দেহ আছে। আমরা কোনো দলের নাম উল্লেখ করছি না আমি, বাট চাঁদাবাজি, দখলদারিত্ব এবং কোনো কোনো দল অনেক আগের চেয়ে অনেক বেশি ব্যবস্থাও নিচ্ছে, কিন্তু এই জায়গাটাতেও কিন্তু আশঙ্কাটা তৈরি করে যে আবার কি আমরা ওরকম একটা জায়গায় ফিরবো। সেজন্য রাজনৈতিক দল আগামী 6 মাসে তাদের যে কর্মীদের এরকম কোনো ব্যবস্থা, কোনো কর্মকাণ্ড করে আরও কঠোর ব্যবস্থা নেবে, যেন আমরা একটা মেসেজ রাজনৈতিক দল দিতে পারে যে না, আমরা ওই ধরনের রাজনীতিতে আর ফিরবো না, চাঁদাবাজি, দুর্বৃত্তায়ন, সন্ত্রাস এ ধরনের ফিরবো না। সর্বশেষ কথাটা হচ্ছে যে আমরা দলগুলোর মধ্যে গণতন্ত্রায়ন দেখতে চাই, সেটা যেমন জামাতের মধ্যে দেখতে চাই, সেটা বামের মধ্যে দেখতে চাই, বিএনপির মধ্যে দেখতে চাই, নতুন দলটির মধ্যে দেখতে চাই। কারণ দলের মধ্যে গণতন্ত্র না আসলে দেশে কিন্তু গণতন্ত্র আসবে। ধন্যবাদ। ফিরে ফিরে আমরা একই সমস্যার সম্মুখীন। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং মিস নিলুফার চৌধুরী মনি। দর্শক, কথা হচ্ছিল দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। দেশে এখনও একটা ভয়ের আবহ, ভয়ের সংস্কৃতি আছে। আইনের শাসনের কথা বলেই যাত্রা শুরু করেছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, কিন্তু দেশে আইনের শাসনের কী অবস্থা সেটা ওনারা দুজনই টেবিলের দুপ্রান্ত থেকে আলোচনা করবার চেষ্টা করেছেন, এবং যে পরিমাণে মব জাস্টিস হচ্ছে তাতে করে দেশটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে পারে, সেটা ওনারা আশঙ্কা করছেন। এবং জেনে বুঝে যারা দায়িত্ব নিচ্ছেন তারা কাজ করতে পারছেন না, এর দায়ভার নিঃসন্দেহে কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। সো সমাধান কি? দুজনেই টেবিলের দুপ্রান্ত থেকে বলছেন যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা, এবং তার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারগুলো তারা করতে পারেনি, এর বাইরে যত দ্রুত সম্ভব। এবং বোধ করি এটা তারা না বললেও অনেকেই মনে করেন যে সরকার যদি ডেলিভার করতে পারতো, পারফর্ম করতে পারতো, তাহলে হয়তো সরকার আরও বেশি সময়, খানিকটা বেশি সময় চাইলেও রাজনৈতিক দলগুলো বা জনগণ দেবার জন্য প্রস্তুত থাকতো। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। কাজে তাদের নিজেদের সম্মানের জন্য, দেশের স্বার্থে, অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক নানা দিক বিবেচনায়, বৈদেশিক সম্পর্কের বিবেচনায় যত দ্রুত নির্বাচন হয়, এটা ভালো নির্বাচন, ততই সবার জন্য মঙ্গল। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।